জনাব চিন্ময় গ্রেফতার হওয়ার পর থেকে একটা আলোচনা আমাদের সামনে খুব আসছে, সেটা হলো তিনি ইসকনের সদস্য কি সদস্য নন। আমরা পরবর্তীতে জানতে পারি যে তিনি আসলে ইসকনের সদস্য নন, কারণ তাকে বহিষ্কার করা হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের একজন নেতা, উনি গ্রেফতার হয়েছেন। ওনার নামের সূচনা হচ্ছে চিন্ময়। নামে যদিও চীন আছে, কিন্তু উনি ভালোবাসেন ভারতকে, এবং ওনার নামের শেষ অংশে আছেন দাস। তার অনুসারীরা তাকে ডাকে প্রভু। দাস প্রভু সেজে রাষ্ট্রবিরোধী কার্যক্রমের একটা পরিকল্পনা করেছিলেন, যার অর্থায়ন এবং পরিকল্পনায় ছিল ভারত, নরেন্দ্র মোদী, শেখ হাসিনা। বাংলাদেশে একজন হিন্দু হোক একজন মুসলমান হোক, যে অন্যায় করবে সেই শাস্তি পাবে। হাসিনার আমলে এই আলেমদেরকে কত জেলে ভরেছে, অত্যাচার করেছে, আলেমদেরকে ওই ডান্ডা বেরি পরিয়ে কারাগারে আনতো। কোন মুসলমান তো কখনো এরকম ভাঙচুর করেনি, প্রতিবাদ করেনি। হাসিনা কত আলেমদেরকে 200 বেশি আলেমকে দিনের পর দিন, বছরের পর বছর কারাগারে রেখেছে। আর এই চিন্ময় দাস, যিনি কিনা ধর্মীয় উস্কানি দিচ্ছেন, তাকে গ্রেফতার করার পরে মানে সমস্ত ভারত একদম মানে এগিয়ে এসেছে তাকে রক্ষা করার জন্য। ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা বর্তমানে একটা এখন সময়ের দাবি। আপনারা সকলেই জানেন, চট্টগ্রাম থেকে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমকে ফেরার পথে ট্রাক চাপা দিয়ে সন্ধ্যে 7টার পরে হত্যার চেষ্টা করেছে কারা? এই ইসকন সমর্থককারীরা। আর ইসকন সমর্থককারীরা বর্তমানে কারা সেটা জানতে তো বাকি নেই, তাই না? এরা আওয়ামী লীগের লোকজন। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও সে কিন্তু ঘরে বসে নাই। যে কোনোভাবে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য যে কোনোভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কোনো সময় রিক্সা চালক সেজে, কোনো সময় হিন্দুদের ইসকনের নেতাকর্মী সেজে, আবার কোনো সময় জয় শ্রীরাম স্লোগান দিয়ে, কোনো সময় জয় বাংলা স্লোগান দিয়ে, কোনো সময় আনসার সেজে, মানে নানানভাবে বিভিন্নভাবে বাংলাদেশকে নিঃশেষ করার জন্য, বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসকে ব্যর্থ প্রমাণিত করার জন্য চাবি কাঠি সবসময় নেড়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক শ্রোতা, সব কিছু কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছে, আর এরপরে ভারত কেন এখন লুক করে রয়েছে? ভারত কেন করছো? এটা যদি কোনো সনাতন ধর্ম লোককে জবাই করা হতো, হত্যা করা হতো, তাহলে দেখতেন নরেন্দ্র মোদী লেংটি পরে ধুতি খুলে দৌড়ে আসতো বাংলাদেশের দিকে আঙ্গুল তুলতে। তো গাজওয়াতুল হিন্দ, আল্লাহ রাসূল একটা ভবিষ্যৎবাণী করে গেছে, হয়তো সেই দিকে এগোচ্ছে। হ্যাঁ, সময়টা বেশি দিন নাই। যা শুরু করছে ভারত বাংলাদেশের সাথে এবং হাসিনার সাথে মিল করে, হয়তো বেশি দিন আর নাই, সেটা হয়তো অতি দ্রুত আমাদের সামনে আসতেছে, যা শুরু হয়েছে বর্তমানে। প্রিয় দর্শক, যাই হোক, আমি কথা বাড়াবো না, বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। চলুন একটি লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনা শুনে আসি। হিন্দু ধর্মাবলম্বীদের একজন নেতা, উনি গ্রেফতার হয়েছেন। ওনার নামের সূচনা হচ্ছে চিন্ময়। নামে যদিও চীন আছে, কিন্তু উনি ভালোবাসেন ভারতকে, এবং ওনার নামের শেষ অংশে আছেন দাস। তার অনুসারীরা তাকে ডাকে প্রভু। দাস প্রভু সেজে রাষ্ট্রবিরোধী কার্যক্রমের একটা পরিকল্পনা করেছিলেন, যার অর্থায়ন এবং পরিকল্পনায় ছিল ভারত, নরেন্দ্র মোদী, শেখ হাসিনা, এবং বাস্তবায়নে ছিল হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের মানুষজন। তারা হিন্দু সেজে দেশটাকে একটা আন্দোলনের মাধ্যমে অস্থিতিশীল করার পরিকল্পনা নিয়েছেন, যাতে বহির্বিশ্বে তারা জানাতে পারেন যে শেখ হাসিনার আমলটাই বোধহয় ভালো ছিল। বাস্তবতা হচ্ছে, অগাস্ট মাসের 5 তারিখের পর আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশে বসবাস করা শুরু করেছি, যেখানে ভারতীয় আগ্রাসন আমাদেরকে করদ রাজ্য বানাতে পারছে না। এই কারণে ভারত কিন্তু চাইছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। আপনারা খেয়াল করে দেখবেন যে ইসকন ঘোষণা করেছে যে তারা তাদের এই নেতাকে অতীতে বহিষ্কার করেছে, অথচ এই নেতা গ্রেফতার হওয়ার পর তারা কিন্তু তার পক্ষে আন্দোলনে নেমেছে। অতএব বহিষ্কারটা ছিল লোক দেখানো, প্রথমত। দ্বিতীয়ত, তারা এই আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আমার এক আইনজীবী ভাই জনাব সাইফুল আলমকে গতকালকে কুপিয়ে হত্যা করলো। এই হত্যার বিচারটা খুব প্রয়োজন। এবং আপনি খেয়াল করে দেখবেন, যখন শাপলা চত্বরে লগি বইটা হত্যা হয়েছিল, তার সাথে এই হত্যাটার খুব মিল আছে, একই প্যাটার্নে হত্যা করা হয়েছে। অতএব বোঝা যায় যে এই ইসকনের ব্যানার ব্যবহার করে ছাত্রলীগ, যুবলীগ কিন্তু বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। এবং এই হত্যার পর ষড়যন্ত্র থেমে নাই। আপনি ভারতীয় মিডিয়াগুলো খেয়াল করে দেখবেন, তারা প্রচার করছে যে এই আইনজীবী সাইফুল ইসলাম সাহেব ছিলেন ইসকনের পক্ষের আইনজীবী, এই কারণে তৃতীয় পক্ষ নাকি তাকে হত্যা করেছে, যা একটি সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যাচার। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই সাইফুল ইসলাম আইনজীবী আমার ভাইকে যে হত্যা করা হয়েছে, তার পিছনে যারা রয়েছেন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আর ইসকন হোক, আর চিন্ময় সাহেব হোক, নরেন্দ্র মোদী হোক, শেখ হাসিনা হোক, যে কোনো ষড়যন্ত্রকে বাংলাদেশের তৌহিদি জনতা, ছাত্র জনতা এবং গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে প্রতিহত করবে ইনশাল্লাহ। কারণ আমরা সামনের যেই বাংলাদেশ চাই, সেই বাংলাদেশে মুসলমানরা নামাজ পড়বে, হিন্দুরা পূজা করবে, কিন্তু এই ইসলামপন্থী অথবা হিন্দুপন্থীর নাম নিয়ে কোনো জঙ্গি কার্যক্রম করার সুযোগ আমরা দিব না ইনশাল্লাহ। জনাব চিন্ময় গ্রেফতার হওয়ার পর থেকে একটা আলোচনা আমাদের সামনে খুব আসছে, সেটা হলো তিনি ইসকনের সদস্য কি সদস্য নন। আমরা পরবর্তীতে জানতে পারি যে তিনি আসলে ইসকনের সদস্য নন, কারণ তাকে বহিষ্কার করা হয়েছে।
এখন কয়েকটা প্রশ্ন আমাদের সামনে হাজির হয়েছে। আমরা খেয়াল করেছি গত পরশু কেন্দ্রীয় ইসকন যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে তাকে ওয়ান অফ দ্য লিডার্স অফ ইসকন বলে পরিচয় করিয়ে দিয়েছেন। তাতে মনে হতে পারে যে তিনি এখন ইসকনের সদস্য আছেন, কিন্তু আমরা এর মধ্যে এরকম নিউজ আমাদের সামনে এসে দেখেছি শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জুলাইয়ে ইসকন থেকে বহিষ্কৃত হন কৃষ্ণ দাস, চিন্ময় কৃষ্ণ দাস। জুলাই মাসে, মানে ওই সময় শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন। এমন না যে সাম্প্রতিক ঘটনা প্রবাহের কারণে কোনো ক্ষেত্রে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাহলে আমাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের সদস্য নন, তাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু তাকে দাবি করা হচ্ছে ইসকনের সদস্য হিসেবে, ইসকনের ওপরে হামলা হিসেবে, হুমকি হিসেবে। আমরা বাংলাদেশে যে ইসকন আছে তাদের কাছ থেকে আমরা এটার ব্যাপারে খুব স্পষ্ট একটা মতামত জানতে চাইবো। সেটা হচ্ছে কেন চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করা হয়েছিল, শৃঙ্খলা বিরোধী যে কাজ সেইটা কি ছিল। একটা কথা জেনে রাখা দরকার জরুরি আমাদের জায়গা থেকে, যে মানুষটাকে শৃঙ্খলা বিরোধী কাজের জন্য দল থেকে, তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে, তিনি এখন হিন্দু সমাজের নেতৃত্বে আসছেন। সনাতনী জাগরণী জোট নামে যে সংগঠনটা তৈরি হয়েছে সেটা, এবং উনি বহিষ্কৃত হওয়ার কারণে অবশ্য আরেকটা আলোচনা আমাদের সামনে আসবে, এখনকার যে তার কর্মকাণ্ড, তার দায় দায়িত্ব ইসকনের থাকবে কিনা। সো ইসকন বাংলাদেশ যে সংগঠনটা আছে তারা তাদের জায়গা থেকে এই ব্যাপারে খুব স্পষ্ট বার্তা জনগণের সামনে দিতে হবে, এবং তাদেরকে এটা নিশ্চিত করতে হবে, আমি আগেও বলেছি যে কথাটা, যে কোন শৃঙ্খলা বিরোধী কাজের জন্য জনাব চিন্ময়কে বহিষ্কার করা হয়েছে সেটা জানানো, এবং তাদের কাছ থেকে ইসকনকে আলাদা করতে হবে। একটা কথা আমরা বলবোই, এর মধ্যে আমরা খেয়াল করছি বহু জায়গা থেকে বাংলাদেশে ইসকনকে গ্রেফতার করার দাবি উঠতে শুরু করে, ইসকনকে নিষিদ্ধ করার দাবি উঠতে শুরু করেছে। এটা নিয়ে আমি একটু বিস্তারিতভাবে হয়তো কথা বলবো, কিন্তু এই দাবি যেহেতু উঠতে শুরু করেছে, ইসকনকে জনাব চিন্ময়ের জায়গা থেকে অবস্থান পরিষ্কার আগেই করে রাখতে হবে, কারণ তাদের বুঝতে হবে তাদেরকে নিয়ে যখন ইনভেস্টিগেশন হবে, তাদের নিয়ে যখন মানুষ কথা বলবে, তাদের এই ব্যাপারটা খুবই জরুরি। একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো পাবলিক পারসেপশন সামহাউ ওই দিকেই গেছে। এবং আমাদের মনে থাকার কথা যে কিছুদিন আগে একবার হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু স্থাপনার উপরে যখন হামলা হয়েছিল, নোয়াখালীতে একটা ইসকন মন্দিরে হামলা করা হয়েছিল এবং ভাঙচুর করা হয়েছিল, ক্ষয়ক্ষতি করা হয়েছিল। সুতরাং পাবলিক পারসেপশনের মধ্যে এটা এক্সিস্ট করে। বর্তমানে বাংলাদেশে যে বিস্ফোরণমুখ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেখানে ইসকন একটা ফ্যাক্টর হিসেবে হাজির হয়েছে। তার জায়গা থেকে জনাব চিন্ময়ের ব্যাপারে সুনির্দিষ্ট বক্তব্য দিয়েই তাদেরকে আসলে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। না হয় যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যদি ঘটে, আমরা কোনোভাবেই চাই না সেটা হোক, আমরা খুবই সিরিয়াসলি, খুবই আন্তরিকভাবে সবাই মিলে চেষ্টা করছি আমরা এরকম কিছু না ঘটার জন্য, কিন্তু তারা তাদের জায়গা থেকেও কিছু পদক্ষেপ নেবেন। একটা কথা মনে রাখা খুব জরুরি, বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হবে কি হবে না, বা সেটা ঠেকানোর একমাত্র দায় মুসলিম সম্প্রদায়ের না। আমি এটা মানতে প্রস্তুত আছি, মুসলিম সম্প্রদায়ের সংখ্যাগুরু মানুষ হিসাবে তাদের দায়িত্বের পরিমাণ বেশি, এটা সত্য, আমি বিশ্বাসও করি সেটা, কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ও সেটা করবে না, বিশেষ করে যখন একজন মুসলিম আইনজীবী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এবং যেখানে জনাব চিন্ময় তার ইসকনের পরিচয়ই প্রচুর দেন, যদিও সাম্প্রতিক সময় তিনি হিন্দু জাগরণী, সনাতনী জাগরণী জোটের নামে তার কর্মকাণ্ড করছেন, এবং ওখানে প্রচুর ইসকনের মানুষজন গেছেন, ইসকন সংগঠনের সাথে জড়িত। সুতরাং সামহাউ ওই সংগঠনটা যেহেতু এটার সাথে জড়িয়ে গেছে, এই পারসেপশনটা ক্লিয়ার করা তাদের সংগঠন থেকে খুবই জরুরি। এবং বাংলাদেশের ইসকন যারা আছেন তাদের উচিত কেন্দ্রীয় ইসকনের সাথে যোগাযোগ করে এটুকু তাদেরকে জানানো যে জনাব চিন্ময় কোনোভাবে ইসকনের সাথে নেই, এই ভুলটা ঠিক করা, এবং সেই স্টেটমেন্ট দেওয়া। তারা কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ না কোনোভাবে তাদের বিচারে যদি মনে করেন যে অন্যায় বিচারের শিকার হচ্ছেন, সেটা নিয়ে কথা বলতে পারেন, কিন্তু ডিসইনফরমেশন, এটা ডিসইনফরমেশন তারা ছড়াচ্ছেন যে তিনি ইসকনের সদস্য। এবং আবারও বলছি, বাংলাদেশের ইসকনকে এই জিনিসটা ক্লারিফাই করতে হবে, এবং এই শুদ্ধ করে কেন্দ্রীয় ইসকনকে দিয়ে সেটা স্টেটমেন্টের ব্যবস্থা করা উচিত হবে, যদি তারা মনে করেন বাংলাদেশে তারা তাদের কার্যক্রম ঠিকঠাক মতো চালিয়ে যেতে। এই গত 48 ঘন্টায় যা হয়ে গেল, এতে কিন্তু একদম স্পষ্ট যে ভারত আসলে বাংলাদেশকে একটা চরম অস্থিতিশীল দেশ হিসাবে দেখতে চায়, এতে কোনো সন্দেহ নেই। আমরা যদি একদম পর্যায়ক্রমে দেখি যে যে সনাতনী জাগরণ মঞ্চের যে ধর্মগুরু, যে কথিত শ্রী চিন্ময় দাস, আজকে একটা ভিডিওতে দেখলাম যে কয়েকজন শিশু তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনতেছে, যেসব অভিযোগগুলো অত্যন্ত ন্যাক্কারজনক। তো সেই চিন্ময় দাসকে গত জুলাই মাসে তাকে বহিষ্কার করা হলো, আমরা জানলাম না। আবার গতকালকে সেই চিন্ময় দাসকে টুইটারে বলতেছে যে চিন্ময় দাস সেই ইসকনের এখনো নেতা। এই দেখুন ভারতীয় যেই ষড়যন্ত্র, এটা যে কত ব্যাপক, শুধু একটু উদাহরণ দিই। গতকালকে আদালত প্রাঙ্গণে চিন্ময় দাসকে নিতে দিবে না, প্রিজন ভ্যান আটকে রেখেছে। পুলিশ অনেক রিকোয়েস্ট করেছে যে ভাই তোমরা সরে দাঁড়াও, কিন্তু কেউ একথা শোনেনি। চিন্ময় দাসকে পরে বাধ্য হয়ে পুলিশ লাঠিপেটা করে, ওরা চিন্ময় দাসকে নিতে দিবে না। তারপর এই লোকগুলো মসজিদে হামলা করে, গাড়ি ভাঙচুর করে 50টা, একজন আইনজীবীকে নির্মমভাবে হত্যা করে। আচ্ছা, ভারতের বিভিন্ন মিডিয়াগুলো কি বলতেছে? তারা বলতেছে যে এটা মুসলমানরাই মেরেছে, মুসলমানরা মনে করছিল ও হিন্দু, এজন্য ওকে মেরেছে। তো ইন্ডিয়ান গণমাধ্যমগুলো এভাবে রিপোর্ট করবে, আমরা জানি এর আগেও করেছে। এই ইন্ডিয়ান রিপোর্টগুলো, এবং আওয়ামী লীগ যে কত বড় দেশবিরোধী হয়ে গেছে আমি একটু পরে প্রমাণ করব। তো এই ইন্ডিয়ান মিডিয়াগুলো তো করেছে। রয়টার্স, যেই রয়টার্স হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় সংবাদ সংস্থা রয়টার্স, সেই রয়টার্স থেকে বলা হয়েছে যে এই সাইফুল ইসলামকে হিন্দু ভেবে মুসলমান সন্ত্রাসীরা হত্যা করেছে। সোর্স কি? সোর্স হচ্ছে রুমা পাল। রুমা পাল হচ্ছে বাংলাদেশের রয়টার্সের প্রতিনিধি। রুমা পাল নামটা দেখেন। মানে এরা সবাই মিলে একজোট হয়ে বাংলাদেশকে একটা চরম একটা অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চায়। তো রুমাপালের সোর্স কি? রুমাপাল বলছে যে আমাকে কনস্টেবল লিয়াকত বলছে। এখন চট্টগ্রামের ওই এলাকায় লিয়াকত নামে লোক ছিল 4 জন পুলিশ, সে কনস্টেবল, কিন্তু কোনো ইন্সপেক্টর লেভেলেরও কেউ না। তো প্রত্যেকটা লিয়াকতকে বলা হয়েছে যে তোমরা কি রুমাপালকে ইন্টারভিউ দিয়েছিল কিনা, প্রত্যেকটা
লিয়াকত বলেছে যে আমাদের কাছে কেউ আসেনি। তার মানে এইভাবে মানে নিজের মন থেকে বানিয়ে বানিয়ে এগুলো করা হচ্ছে, এগুলো বিবৃতি দেওয়া হচ্ছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে ভারত তো চরম স্টেপ নিয়েছে। আপনি দেখেন যে কলকাতার যেই বিজেপি বিধায়ক যারা আছে, বিজেপি যারা এমপি, তারা কলকাতার যে বাংলাদেশের উপ হাইকমিশন আছে সেখানে প্রতিবাদ করেছে। এখানে লিখেছে যে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় দাসের গ্রেপ্তারের প্রতিবাদে তারা বাংলাদেশের উপদূতাবাসে ডেপুটেশন জমা দিয়েছে। রাজ্যসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ৮ জন প্রতিনিধি দল উপ হাইকমিশনে ডেপুটেশন দিতে প্রবেশ করেন। সেখান থেকে বের হয়ে তিনি বলেন যে চিন্ময় বাবুকে মুক্তি না দিলে সীমান্তের কাছে ধর্ণা হবে। ভালো কথা। এদিকে ত্রিপুরার আগরতলায় সনাতনী হিন্দু সেনা নামে একটি সংগঠন বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ করেন। আমি যতটুকু জানতে পেরেছি, চিন্ময় দাসকে বলা হয়েছে, দেখো আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাই না? তো এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু করা সম্ভব হয় না। তুমি এভাবে এই চট্টগ্রামের মহাসমাবেশ করেছ, প্রচুর উস্কানি দিয়েছ, এটা আর করো না। এই কথা না মেনে তিনি রংপুরে মহাসমাবেশ করলেন। আচ্ছা করেছেন, ভালো কথা, মহাসমাবেশ করার অধিকার সবারই আছে। কিন্তু তিনি প্রচুর উস্কানি দিলেন। তিনি বললেন যে বাংলাদেশ হয়ে যাবে ইরাক, আফগানিস্তান, সিরিয়া। তো এই ধরনের কথাবার্তা তিনি বলছেন। তো এই ধরনের কথাবার্তা তিনি বলছেন, এগুলো করছেন, তারপরেই তাকে বাধ্য হয়ে গ্রেপ্তার করা হয়। তবে একটু ভুল হয়েছে যে তাকে যে ওই পতাকা অবমাননায় গ্রেপ্তার করা হয়েছে, এই জিনিসটা না করে তাকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। রাষ্ট্রদ্রোহী মামলায়। আজকে দেখুন, আ বাংলাদেশে একজন হিন্দু হোক, একজন মুসলমান হোক, যে অন্যায় করবে সেই শাস্তি পাবে। হাসিনার আমলে এই আলেমদেরকে কত জেলে ভরেছে, অত্যাচার করেছে, আলেমদেরকে ওই যে ডান্ডা বেরি পরিয়ে কারাগারে আনতো। কোন মুসলমান তো কখনো এরকম ভাঙচুর করেনি, প্রতিবাদ করেনি। হাসিনা কত আলেমদেরকে, ২০০ বেশি আলেমকে দিনের পর দিন, বছরের পর বছর কারাগারে রেখেছে। আর এই চিন্ময় দাস, যিনি কিনা ধর্মীয় উস্কানি দিচ্ছেন, তাকে গ্রেপ্তার করার পরে মানে সমস্ত ভারত একদম মানে এগিয়ে এসেছে তাকে রক্ষা করার জন্য। আমি আপনাদেরকে একটু দেখে আছে কিনা জানি না। আওয়ামী লীগের অফিসিয়াল টুইটার তারা কি লিখেছে? আমি যদি পাই, আচ্ছা পাচ্ছি না। এই আওয়ামী লীগের অফিসিয়াল টুইটারে তারা লিখেছে যে এই মানে চট্টগ্রামে ভয়ঙ্কর হিন্দু নির্যাতন হচ্ছে, এসব হচ্ছে, এগুলো করে দেশটাকে একটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতেছে। এইটা আপনার এই লিখেছে। এবং এই যে এত বছর ধরে এই আলেমদেরকে পাকিস্তানপন্থী ট্যাগ দেওয়া হয়েছে। কই এই গত ১.৫ যুগে এত আলেম গ্রেপ্তার হইল, জেলে গেল। কোনদিন তো আমরা এরকম ভাঙচুর করি নাই, কেউ মারি নাই। এবং এই আলেমরা জেলে যাওয়ার পরে হাসিনা কথায় কথায় বলতো এই আলেমরা পাকিস্তানপন্থী, এই আলেমরা আফগানিস্তানপন্থী। কখনো তো পাকিস্তান বা আফগানিস্তান বিবৃতি দেয় নাই যে মামুনুল হককে মুক্তি দাও, আমির হামজাকে মুক্তি দাও, রফিকুল ইসলাম মাদানকে মুক্তি দাও। কখনো বলে নাই। কিন্তু এই যাদেরকে আমরা ভারতপন্থী বলি, ওদেরকে গ্রেপ্তার করার পরপরই ভারতের কেন পিত্তি চলে যায় আপনি বলেন তো? ভারত বলতেছে যে আমরা হিন্দুদের রক্ষাকর্তা। আরে ভাই, ভারত যদি হিন্দুদের রক্ষাকর্তা হয়, তাহলে আমার আর কিছু বলার নাই। দেখুন, হাসিনা পালিয়ে যাওয়ার আগে আপনার ১.৫ থেকে ২,০০০ মানুষকে হাসিনা খুন করল। গত ১৫ বছরে অসংখ্য মানুষ কে হাসিনা খুন করল। আমরা বারে ভারতকে বললাম যে ভারত, হাসিনা কিন্তু মানবাধিকার লঙ্ঘন করতেছে। তখন ভারত কি বলল? যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, আমরা এসব ব্যাপারে নাক গলাবো না। ভারতের নীতি হচ্ছে ভারত কখনো যেকোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না। খুবই উত্তম, ভালো কথা। এখন কেন বেটা তোমরা তাহলে অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাও? এটা কি অভ্যন্তরীণ বিষয় না? হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত ছিল অভ্যন্তরীণ ব্যাপার। আর হাসিনা পালিয়ে যাওয়ার পরে হচ্ছে এটা মানে হিন্দু নির্যাতন। আমাদের হিন্দুদেরকে আমরা ভালোবাসি না? অবশ্যই ভালোবাসি। এই ভারত এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এরা চেয়েছিল বাংলাদেশে একটা চরম একটা দাঙ্গা লাগিয়ে দিতে, কিন্তু গতকালকে চট্টগ্রামের মুসলমানরা যে ধৈর্যের পরিচয় দিয়েছে, আমি তার মানে জানাই। আমি তার একদম চরম সাধুবাদ জানাই। যে এই আওয়ামী লীগ এবং এই ভারত মিলে এরা দেশটাকে একটা চরম অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যেতে চায়। এবং তাদের এই প্রপাগান্ডা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। সম্পূর্ণরূপে আমি বলব যে ব্যর্থ হয়েছে। দেখুন, আওয়ামী লীগের প্রপাগান্ডা টিম এরা কিন্তু ইউনূস সরকার চাইতে শক্তিশালী। এবং ভারতে এরা গুজব সাপ্লাইয়ের মূল হোতা। ভারতের জার্নালিস্ট যারা আছে, ভারতের কিছু গ্রুপ আছে, মিডিয়া আছে, এদেরকে আওয়ামী লীগ তাদের যে কালো টাকা আছে, চোরা টাকা, এই টাকাগুলো নিয়মিত দেয়। রিপাবলিক টিভি সহ অন্যান্য সবাই এই আওয়ামী লীগ টাকাগুলো খায়। আওয়ামী লীগ হোয়াটসঅ্যাপে এই গুজবগুলো সাপ্লাই করে। এবং এদের গুজব যে কত শক্তিশালী তার একটা প্রমাণ হচ্ছে যে আপনার আপনি দেখেন যে মানে এরা সঙ্গে একটুও দেরি করে না, এরা সঙ্গে এগুলো সমস্ত জায়গায় ছড়িয়ে দেয়। এমনকি রয়টার্সের মতো বার্তা সংস্থা পর্যন্ত এরা এই ফেক নিউজ প্রচার করাতে সক্ষম হয়েছে। এই ২ বছর আগে আপনার এই হাসিনা বিরোধী এক লোক প্রশ্ন তুলেছিল যে ভারতে গেলে শেখ হাসিনাকে কেন প্রটোকল দেওয়া হয় না? হাসিনাকে আমরা বোটচোর বলি বা যা বলি সেটা আমাদের বিষয়। কিন্তু হাসিনা যখন বাইরে যান তখন তো আমাদের প্রতিনিধি। কিন্তু হাসিনাকে কেন আ প্রোটেকশন দেওয়া হয় না? আমরা এটা বলি, তাই না? তো এটা বলার অধিকার আমাদের আছে। কারণ হাসিনা স্বৈরাচার হলেও তো তিনি আমাদের লোক। ঠিক তেমনি ডক্টর ইউনূসকে আমরা অনেক কথা বলি, তার বিরোধিতা করি। কিন্তু যখন কোন মিডিয়া, ভারতীয় মিডিয়া এই ইউনূসকে বলে মোল্লা ইউনূস, সেটা তো আমরা মেনে নিতে পারি না। সেখানে আমাদের রাষ্ট্রের সম্মানের সঙ্গে জড়িত। এবং এই ভারত যে মানে আমি অবশ্যই ভারতীয় জনগণ আমাদের বন্ধু, কোন শত্রুতা নাই। কিন্তু সরকারের যেই মানে সমস্যাটা আপনি দেখবেন যে যদি ভারতের বিরোধিতা করে, ভারত কোন হিন্দুকেও ছাড় দেয় না।
আমাদের সুলতানা কামাল তো চিনেন, শেখ হাসিনার বান্ধবী ছিল সুলতানা কামাল, মানবাধিকার কর্মী। তিনি কিন্তু একজন হিন্দু ধর্মাবলম্বী বিয়ে করেছেন। তার স্বামীর নাম সুপ্রিয় চক্রবর্তী। এই সুপ্রিয় চক্রবর্তী কিন্তু মারা গেছেন। কিন্তু উনি মৃত্যুর আগে চেয়েছিলেন ভারতে একটা উন্নত চিকিৎসা করাতে যেতে, উনি পারেন নাই। সুলতানা কামালের স্বামী হওয়ায় উনাকে ভিসা দেওয়া হয় নাই। কারণ সুলতানা কামাল ভারতের বিভিন্ন নীতি সমালোচনা করতেন। পরে এই সুপ্রিয় চক্রবর্তী তিনি দেশেই মারা যান। কেন মারা যান? কারণ সুপ্রিয় চক্রবর্তীর স্ত্রী হচ্ছেন সুলতানা কামাল, এবং এই সুলতানা কামাল ভারত বাংলাদেশের যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে এটার বিরোধী ছিলেন। এই সুলতানা কামালের উপরে রাগ হয়ে তার স্বামী সুপ্রিয় চক্রবর্তী তিনি হিন্দু হওয়া সত্ত্বেও ভারত তাকে ভিসা দেয়নি চিকিৎসা করার জন্য। ওদিকে আবার হাসিনাকে কওমি জননী উপাধি দেওয়ার পর হেফাজত ইসলামের সেই আমির আল্লামা শফি হুজুর তাকে কিন্তু চিকিৎসার জন্য ঠিকই ভারতে যেতে দিয়েছে। ভারত সরকার খুব ভালো ব্যবহার করেছে, সহযোগিতা করেছে। কিন্তু হিন্দুর ঘরে জন্মানো সুপ্রিয় চক্রবর্তী ভারতের ভিসা পাননি। তো ঢাকা ভার্সিটি সৃষ্টি হওয়ার পরে, যখন ঢাকা ভার্সিটি হলো 1921 সনে, তখন ভারতের বর্ণবাদী এটাকে ডাকতো যে মক্কা ইউনিভার্সিটি। এটা ঢাকা ইউনিভার্সিটি না, মক্কা ইউনিভার্সিটি। এটাতে সম্পূর্ণ মৌলবাদ হবে। অথচ আপনি যদি দেখেন যে ভার্সিটিতে করলো 21 সনে, তো 21 সনে যারা ভর্তি হয়েছে 1921 সনে ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছে 1105 জন। তার ভিতরে মাত্র 178 জন ছিল মুসলিম, আর বাকি সবই ছিল হিন্দু। অথচ ভারত বলল কি যে ঢাকাতে ইউনিভার্সিটি উচিত না, এই ইউনিভার্সিটি হলে এটা হবে মক্কা ইউনিভার্সিটি, এখানে সব মৌলবাদ শেখানো হবে। এবং সেই শ্রেণীর লোকগুলি এখন আমাদের নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ইউনুসকে ডাকে মোল্লা ইউনুস। কাজেই আপনি ভারতের হিন্দু হন, যা হন, তাতে কিচ্ছু আসা যায় না। কিন্তু আপনি জানেন কোনটা গুজব, কিন্তু এটা জেনেও আপনি এই গুজবের লালন পালন করতেছেন, গুজবের প্রোপাগান্ডা করতেছেন। এটা হচ্ছে এই অবস্থা। এবং আমাদের যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতা ফাহাম আব্দুল সালাম, তিনি একটা কথা খুব সুন্দরভাবে বলেছেন। আজকে ফেসবুকে তিনি লিখেছেন যে একটা মানুষ এমনিতেই মারা গেল, খুন হলো একজন মুসলমান যাকে এমনিতেই মেরে ফেলা যায়, কারণ ভারত এতে নড়ে চড়ে বসবে। যার সন্তান কোনোদিন তার বাবাকে আর পাবে না। বিচার হয়তো হবে, কিন্তু একটা সন্তান কোনোদিন তার বাবাকে আর পাবে না, কারণ সে একটা ভুল জায়গায় ছিল। আর ওদেরও দরকার ছিল একটা লাশ, যে কোনো একটা মুসলমানের লাশ। আমাদের সন্তানদের অবশ্যই বুঝতে হবে যে ইন্ডিয়ার সাথে নতজানু হয়ে এদেশে রাজনীতি করলে শুধু রক্তই ঝরবে, আজকে মুসলমানের, কালকে হিন্দুর। আপনাদেরকে সবার আগে এই ভয়টা অতিক্রম করতে হবে। মাথা থেকে ইন্ডিয়ার ভয় যেই দিন কাটবে, সেই দিন আমাদের রাজনীতি থেকে এই আওয়ামী ফেসিবাদ পুরোপুরি বিদায় নেবে। আল্লাহর রহমতকে স্বীকার করুন, ভয় কেটে যাবে। আল্লাহ আমাদের এই ভাইকে আপনি জান্নাত দিন, তার পরিবারকে আপনি বেদনা সইবার সুযোগ দিন। তো এটা লিখেছে ফাহাম আব্দুল সালাম ভাই, খুবই গুরুত্বপূর্ণ কথা তিনি লিখেছেন। এই এভাবে হচ্ছে আমাদেরকে এই ভারতের যত আগ্রাসী মোকাবেলা করতে হবে। আমি আওয়ামী লীগের আসলে ওই টুইটারটা পাচ্ছি না, দেখি পাই কিনা। হ্যাঁ, পেয়েছি। এখানে আওয়ামী লীগ লিখেছে, এই যে আওয়ামী লীগের অফিসিয়াল টুইটার, এখানে লিখেছে যে হাউ হার্ডলাইন ইসলামিস্ট inflicted violence in unarmed Hindu community member who was merely exercising his right to freedom of assembly. We condemn such attack on Hindu community. আওয়ামী লীগ লিখেছে, আমাদের বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগ, তিনি লিখেছেন যে নিরীহ এইসব হিন্দুদের উপরে পুলিশি নির্যাতন কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর এগুলো। আমরা এই ধরনের অ্যাটাকের তীব্র নিন্দা জানাই। আজকে যেই আওয়ামী লীগ যারা মুখে বলতো গণতান্ত্রিক, যারা 14-15 বছর ধরে এই দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ভারতের সেবাদাসী হয়ে টিকে ছিল, তারাও আজকে সেই ভারতের মতো করে কথা বলতেছে। আমি একটা জিনিস বুঝি না, মানে সরকার তো কখনো পৃথিবীতে এক থাকে না, সরকার যায় সরকার আসে। আজকে ভারত আজকে বিজেপি আছে, কালকে কংগ্রেস আসবে। বাংলাদেশেও তো ভাই এই সরকার গেছে আর সরকার আসবে, এটা তো নিয়ম। সরকার তো কোনো পার্মানেন্ট স্ট্রাকচার না। কিন্তু এই হাসিনা যাওয়ার পরে ওদের এত কান্না কেন, এত দুঃখ কেন যে দলবদ্ধভাবে ওদেরকে প্রোপাগান্ডা করতে হবে? মানে অনবরত ফেক নিউজ ভাই, ফেক নিউজের তো একটা মানে আছে। আজকে দেখলাম ওই রিউমার স্ক্যানারের একটা সংবাদ, দেখি আমি পাই কিনা। রিউমার স্ক্যানার, আচ্ছা, আর ইউ রিউমার স্ক্যানার, আচ্ছা দেখি। এখানে এই রিউমার স্ক্যানার ইদানিং খুব ভালো কাজ করতেছে। তারা একদম প্রত্যেকটা জিনিস ধরিয়ে দেয়। রিউমার স্ক্যানার, আচ্ছা, এখানে এই আমি একটা দেখলাম, এখন খুঁজে পাচ্ছি না, যে গতকালকে বলেছে যে একটা মেয়েকে নাকি, একটা হিন্দু মেয়েকে নাকি, ভারতের প্রত্যেকটা পত্রিকায়, ভালো ভালো পত্রিকা লিখেছে, একটা হিন্দু মেয়েকে নিয়ে গণধর্ষণ করা হয়েছে। অথচ কিন্তু ওই হিন্দু মেয়ে না, ও আওয়ামী লীগের এক নেত্রী। তাকে ওই অন্যান্য আওয়ামী লীগের মহিলা নেত্রীরা দুটো চড় থাপ্পড় দিয়ে থানায় দিয়ে দিয়েছে। এটাকে ভারতের প্রত্যেকটা মিডিয়া বলতেছে, আবার নরেন্দ্র মোদীকে ট্যাগ করতেছে, বিজেপিকে ট্যাগ করতেছে, অফিসিয়াল বিজেপি ট্যাগ করতেছে। এভাবে পরিকল্পিতভাবে ভারত বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেখুন প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সবগুলো ভিডিওর আলোচনাগুলো আপনারা শুনেছেন, বিশ্লেষকদের আলোচনাগুলো আপনারা শুনেছেন। তো অনেক কিছু হয়তো আপনারা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। তো এখন তো আপনাদের জানা বাকি নেই, তাই না, যে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য কারা এই চেষ্টা ফিকির করছে। হ্যাঁ, এটা কিন্তু আসলে পাগলও বুঝবে যে কারাই চিন্তাভাবনা করতেছে। তবে একটা ব্যর্থতা তাদের, যাই করতে যায় না কেন তারা ধরা খায়। মানে কিছু কুকুর আছে না, যে চুরি করে কিছু খাইতে যায় কিন্তু পাছার উপরে লাপ্তি খায়, এদের একটা পরিণতি সেই রকমই হয়েছে, যাই করতে যায় ধরা খায়। তো প্রিয় দর্শক শ্রোতা, আসলে তারা
নানানভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চিন্তা ভাবনা করতেছে। আমরা আসলে সাধারণ জনতা হিসেবে বলবো যে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটু সতর্ক থাকতে হবে, উপদেষ্টাদের সতর্ক থাকতে হবে, সমন্বয়কদের সতর্ক থাকতে হবে। যেমন আজকে সমন্বয়ক দুজন সার্জিস আলম এবং হাসিনা আব্দুলকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, তারা বুঝতে পেরেছে যে তাদের পিছনে শত্রু লেগে আছে, যে কোনো সময় তাদেরকে শেষ করে দিতে পারে। তো অবশ্যই তাদেরকে একটু সতর্ক সাবধানে থাকতে হবে। প্রিয় দর্শক, আপনাদের মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে দিন। নাসির ইসলাম মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের এই নাসির ইসলাম মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন করে ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।